আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজ আয়োজিত 2019-20 শিক্ষাবর্ষে আমার প্রাণপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমার লাইভ ক্লাসে স্বাগত। শিক্ষার্থীরা, আমরা এই 2021 সালে আজকে আমাদের দ্বিতীয় দিন ক্লাস হচ্ছে। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরা আশাবাদী যে এই নতুন বছরে শুভকামনায় আমরা সবাই এই মহামারী থেকে মুক্তি পাব। তো যাই হোক, আশা করছি তোমরা সংযুক্ত হয়েছো লাইভে। আমাকে একটু কনফার্ম করো যে ক্লাসটি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। তোমরা সংযুক্ত হয়েছো লাইভে, আমাকে একটু কনফার্ম করো। তো শিক্ষার্থীরা, আজকে দেখো আমরা যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি, দ্বিপদী রাশি। দ্বিপদী রাশির গত ক্লাসে আমি তোমাদের দুটো অঙ্ক করিয়েছিলাম। একটি হচ্ছে এক্স বর্জিত পদ, আর একটি হচ্ছে কোনো এক্স টু দি পাওয়ার সামথিং কোনো পাওয়ার থাকলে তার সহগ নির্ণয় করা। এই রুলসটি দেখিয়েছিলাম। তার আগের ক্লাসে অর্থাৎ দ্বিতীয় ক্লাসে আমি তোমাদের মধ্যপদের নির্ণয় করার যে রুলস আছে সেই রুলসটি শিখিয়েছিলাম। আজ আমি এই মধ্যপদের রুলসের আলোকে অঙ্ক দেখাবো। একটি দেখাবো যে মধ্যপদে যদি একটি মধ্যপদ থাকে তাহলে কিভাবে হয়, আর একটি দেখাবো যে মধ্যপদ যদি দুটি হয় তাহলে কিভাবে হয়। সেই ধরনের অঙ্ক আমি আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। তো লক্ষ্য করো, বোর্ডে একটি প্রশ্ন লেখা আছে। একটি দ্বিপদী রাশি 5x - 7/x², তার পাওয়ার হচ্ছে 10। এই রাশিটির বিস্তৃতির মধ্যপদ নির্ণয় করো। অঙ্কটি খুব দ্রুত তোমরা খাতায় তুলে নাও। শিক্ষার্থীরা, যে অঙ্কটি আমি সিলেক্ট করেছি এই অঙ্কটি অন্য বইতে আছে, আমাদের বইতে সরাসরি এ ধরনের অঙ্ক আছে কিন্তু এই অঙ্কটি নেই। তো আশা করছি তোমরা অঙ্কটি তাড়াতাড়ি উঠিয়ে নাও। যারা এখনও ক্লাসে সংযুক্ত হওনি, দ্রুত জয়েন করো। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কিন্তু মধ্যপদের অঙ্ক আসার সম্ভাবনা বেশি। অর্থাৎ এবছর 21 সালে যারা পরীক্ষার্থী ছিল তাদের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট ছিল এই মধ্যপদের অঙ্ক, কিন্তু সঙ্গত কারণে আমাদের পরীক্ষাটি হয়নি। তাই সুতরাং যত প্রশ্ন এখানে 21 সালের জন্য যেগুলো ইম্পর্টেন্ট আছে সব কিছুই আমাদের মানে যারা 20 সালের পরীক্ষার্থী ছিল তাদের পরীক্ষা হয়নি, তাদের জন্য যা কিছু ইম্পর্টেন্ট ছিল সকল কিছুই এখন তোমাদের 21 সালের পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ। তো সুতরাং সমাধানটি কিভাবে করতে হবে খুব ভালো করে লক্ষ্য করো। আশা করি অঙ্কটি তোমাদের তোলা হয়ে গিয়েছে। এবার আমি অঙ্কটির সমাধান করছি, লক্ষ্য করো। প্রথমে তুমি লিখবে প্রদত্ত উদ্দীপকের আলোকে যে দ্বিপদী রাশিটি থাকবে সেটি তুমি সাজিয়ে নিবে। প্রদত্ত দ্বিপদী রাশি, উদ্দীপকের আলোকে উদ্দীপক যে কোনোভাবেই থাকতে পারে, তো উদ্দীপকের আলোকে প্রথমে রাশিটি সাজিয়ে নিতে হবে। নেওয়ার পরে তারপরে আমরা কি করব লক্ষ্য করো, 7/x² টু দি পাওয়ার 10 রাশিটি এরকম। তো এখন আমরা লিখব যে এখানে লক্ষ্য করো n এর মান কত আছে, 10। n এর মান, আমাদের n এর মানের উপর নির্ভর করে যে মধ্যপদ কয়টি থাকবে। এখানে n এর মান আছে 10, এটি জোড় সংখ্যা। তাহলে আমরা কিভাবে লিখব যে এখানে রাশিটির বা দ্বিপদী রাশিটির শিক্ষার্থীরা পাওয়ারটাকে বলা হয় ঘাতের সূচক। এখানে যে 10 পাওয়ারটি আছে এটাকে বলা হয় ঘাতের সূচক। তাহলে ঘাতের সূচক কি হচ্ছে, কমা দিয়ে আমরা লিখব n =
10। এটা কি যা জোড় না বিজোড় সেটি আমরা সিলেক্ট করব। জোড় সংখ্যা। এখানে দ্বিপদী রাশিটির ঘাতের সূচক, যে দ্বিপদী রাশিটি আছে তার ঘাতের সূচক n = 10 যা জোড় সংখ্যা। তাহলে এখানে জোড় সংখ্যা হলে আমাদের পদ সংখ্যা হয়, যেহেতু n এর মান 10 তাহলে পদ সংখ্যা হবে 11টি। সেটি আমরা না লিখলেও পারি, শুধু আমরা লিখব মধ্যপদ কয়টি হবে, তাহলে মধ্যপদ একটি হবে। তাহলে অতএব রাশিটির মধ্যপদ কার? রাশিটির বিস্তৃতির, মধ্যপদটি হচ্ছে বিস্তৃতির, রাশিটির বিস্তৃতির বিস্তৃতিতে মধ্যপদ হবে একটি। রাশিটির বিস্তৃতিতে মধ্যপদ হবে একটি। তাহলে প্রথম আমরা ভালো করে লক্ষ্য করো, তোমরা নিশ্চয়ই বুঝেছো। আমি আবারও বলছি, প্রথম তোমাকে প্রদত্ত দ্বিপদী রাশিটি উদ্দীপকের আলোকে যেভাবে থাকবে তোমাকে আগে সাজিয়ে নিতে হবে। নেয়ার পরে এই যে দ্বিপদী রাশি তার ঘাত কত আছে এটি তোমাকে ব্যাখ্যা দিতে হবে। দ্বিপদী রাশিটির ঘাতের সূচক, পাওয়ারটাকে আমরা বাংলায় বলে ঘাতের সূচক কত, এটাকে n দ্বারা সূচিত করি আমরা সূত্রের মধ্যে। তাহলে n = 10 যা জোড় সংখ্যা। তাহলে রাশিটির বিস্তৃতিতে তাহলে কি হবে? মধ্যপদ হবে একটি। তাহলে এবার আমাদের বিচার করার পালা যে মধ্যপদ কততম পদ হবে। তাহলে অতএব বা সুতরাং n এর মান হচ্ছে 10/2 + 1 তম বা এটাকে আমরা ইচ্ছা করলে করতে পারতাম যে 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 5 আর 1 6 একবারে লিখতে পারতাম, কিন্তু আমরা একবারে লিখব না, কারণ আমাদের এই যে r+1 আকারে সাজানোটা আমাদের জন্য জরুরি। তাহলে এখানে কি হবে? 5 + 1 তম পদ বা 6তম পদটি মধ্যপদ। আশা করছি দেখতে পাচ্ছ, নিশ্চয়ই বুঝেছ। এখানে আমরা দেখো, সুতরাং 10/2 n/2 + 1তম পদ, 1তম, বা এটাকে আমরা ইচ্ছা করলে 6 লিখতে পারতাম, কিন্তু আমরা তা লিখলাম না, কারণ আমাদের এই যে এটা r+1তম আকারে সাজানোটার জন্য আমাদের জরুরি, কারণ এর উপর ভিত্তি করেই আমরা মধ্যপদটি নির্ণয় করব। তাহলে আমরা 5 + 1তম বা 6তম পদটি মধ্যপদ। এবার আমি উপরের দিকে মুছে দিচ্ছি। আশা করি কোশ্চেনটি তোমাদের উঠানো হয়ে গিয়েছে। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখন আমাদের তাহলে অতএব নির্ণয় মধ্যপদ, = আমাদের সূত্র হচ্ছে NCR। সূত্রের n হচ্ছে কত? 10। তাহলে 10 C, R হচ্ছে 5। শিক্ষার্থীরা, R হচ্ছে 5। তাহলে 10C 5। তারপরে a কত? 5x। তাহলে 5x ⁻10 - 5 ইন্টু মাইনাস, তাহলে x টু দি পাওয়ার, সূত্রের x যেটা সেটি হচ্ছে -7, বা এখানে মাইনাস আছে সেটাকে প্লাস করে ওই দ্বিতীয় পদের সাথে নিয়ে নিতে হবে। 7/x² ⁻5। আশা করি সূত্রের ব্যবহারটি অ্যাপ্লাই যেটা সেটা তোমরা পরিষ্কার হয়েছে তোমাদের। আমি আবারও বলছি, প্রদত্ত দ্বিপদী রাশি যেটা আছে, তাহলে NCR এখানে r+1 আকারে সাজায় নিয়েছে আমাদের মধ্যপদের। এখানে r হচ্ছে 5। তাহলে r+1, আমি আগেই বলেছিলাম r+1তম পদ যে মনে রাখতে পারবে সে কিন্তু এই অধ্যায়ের অর্ধেক অঙ্ক পেরে যাবে। তাহলে দেখো 10CR মানে NCR হচ্ছে 10C5। তারপরে a হচ্ছে 5x ⁻10 - 5 মানে
এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর, তাহলে এক্স হচ্ছে কত -7 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার তার পাওয়ার আর, আর মানে 5। তাহলে নিশ্চয়ই প্রয়োগটি বুঝে গেছো। একজনের কমেন্ট পেয়েছি, বাকিরা আমাকে জানাও বুঝতে পেরেছো কি না। তো এবার আমি নিচের দিকে অগ্রসর হচ্ছি, আশা করি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা ক্যালকুলেশনটি এবার আগাবো। 10 আপাতত 10c5 এটা এইভাবে রাখবো। 5 টু দি পাওয়ার, এখানে দেখো 10 মাইনাস 5 মানে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এখানে মাইনাসটাকে আমরা -1 হোল টু দি পাওয়ার 5 ইন্টু 7 টু দি পাওয়ার 5 ইন্টু এক্সটা এখানে স্কোয়ারটা নিচে আছে, তাই এটা পাওয়ার যখন আমরা উপরে করে লিখবো তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে -5 দুগুণ 10, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 2 ইন্টু 5। আশা করছি হিসেবটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা মাইনাসের অংশটি একবারে সামনে নিয়ে আসবো। 5 ইন্টু 10c5 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু 7টা আমরা আগে নিব, 7 টু দি পাওয়ার 5 ইন্টু এক্সেরটা আমরা সবার শেষে লিখবো, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 5 দুগুণ 10। আশা করি হিসেবটা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, ইকুয়াল টু কি হচ্ছে মাইনাসের পাওয়ার 5, তাহলে মাইনাসের পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস থাকে, তাহলে -10c5 এটা তোমরা ক্যালকুলেটরে হিসেব করতে জানো। দেখো আমার কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে আমরা কি করলাম সুইচটি অন করলাম। সুইচটি অন করার পরে শিক্ষার্থীরা লক্ষ্য করো, ক্যালকুলেটরে সুইচটি অন করলাম, অন করার পরে আমি এখানে 10, তারপরে আমার ক্যালকুলেটর অনুসারে শিফট চেপে এই যে এখানে যে ভাগ চিহ্ন আছে তার উপরে শিফট চাপা মানে তার উপরের অংশগুলো ক্রিয়েট হবে সি, তাহলে আর হচ্ছে 5, তাহলে 10c5 এটাকে আমরা ক্যালকুলেশন করলে 252, তো 252 হয়। আশা করছি তোমরা ক্যালকুলেটরে দেখতে পাচ্ছ 252 হয়। তো আমরা এখানে 252 লিখব, 252 গুণন লিখব 5 টু দি, এটা না ভাঙলেও চলবে, গুণন 7 টু দি পাওয়ার 5 গুণন এক্স টু দি পাওয়ার -10। তাহলে এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি একবারে -252 গুণন 5 টু দি পাওয়ার 5, এটাকে ভাঙতে গেলে একটা অনেক বড় একটি রাশি হয়, সুতরাং না ভাঙলেও চলবে। এক্স টু দি পাওয়ার, শিক্ষার্থীরা এখানে একটু মিস্টেক হয়েছে, এক্স টু দি পাওয়ার 5 -5 হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 5 এটাকেই আমরা অ্যান্সার হিসাবে রাখতে পারি। আশা করছি অঙ্কটি তোমরা বুঝেছো। আমাকে একটু জানাও যে অঙ্কটি বুঝেছো কিনা। যারা লাইনে আছো আমাকে একটু জানাবে অঙ্কটি বুঝতে পেরেছো কিনা। এবার আমরা পরবর্তী অঙ্ক শুরু করব, যে অঙ্কটার মধ্যে আমাদের পাওয়ারটি থাকবে বিজোড় সংখ্যা। তাহলে অঙ্কটি কেমন হবে, আশা করি এত সময় তোমরা ব্যাপারটি বুঝে গিয়েছো। তারপরও আমি একটি অঙ্ক তোমাদের করে দেওয়া কর্তব্য হিসাবে আমি করব। অঙ্কটি উঠানো হয়ে গেলে আমাকে একটু জানাও। এক্সের পাওয়ার মাইনাস, শিক্ষার্থীরা লক্ষ্য করো, এক্সের পাওয়ার এখানে 5 আর এখানে 5 দুগুণ 10, তাহলে -10, তাহলে দুইটা মিলে বিয়োগ করলে আমাদের -5। এটা যখন আমরা মাইনাস আছে এটা নিচে লিখলে হবে, নিচে যখন আমরা ভগ্নাংশ আকারে লিখব তখন এটা +5 হবে। আশা করি বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে।
এবার আমি দ্বিতীয় অঙ্কটি শুরু করছি। প্রশ্নটি উঠাই। শিক্ষার্থীরা, প্রশ্ন x টু দি পাওয়ার 4 মাইনাস 1 আপন x টু দি পাওয়ার কিউব তার পাওয়ার 11 রাশিটির মধ্যপদ নির্ণয় করো। শিক্ষার্থীরা, আমরা একইভাবে অঙ্কটি শুরু করব, কিন্তু এখানে মধ্যপদ কয়টি হবে দেখো। নিশ্চয়ই তোমরা এত সময় বুঝে গিয়েছো মধ্যপদ হবে কয়টি। তাহলে সমাধানে যাচ্ছি আমরা। আগের মতো উদ্দীপক যদি থাকে আমাদের অবশ্যই তোমার প্রশ্নে উদ্দীপক থাকবে। উদ্দীপকের আলোকে আমরা প্রদত্ত রাশিটি কী হবে সেটি আমরা গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার পরে তারপরে এখন আপাতত আমরা লিখছি প্রদত্ত দ্বিপদী রাশি কি হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x³ 11। তাহলে এখানে দ্বিপদী রাশিটির ঘাতের সূচক n = 11 যা বিজোড় সংখ্যা। সুতরাং শিক্ষার্থীরা, রাশিটির মধ্যপদ কিন্তু বিস্তৃতিতে পাওয়া যাবে। এই রাশিটাকে ভাঙলে, বিস্তৃতি মানে রাশিটাকে ভাঙলে। সুতরাং রাশিটি তোমাকে কথাটি গুছিয়ে লিখতে হবে। বিস্তৃতিতে মধ্যপদ হবে 2টি। ঠিক এভাবে করে তোমাকে গুছিয়ে লিখতে হবে। তুমি যদি গুছিয়ে না লেখো তাহলে তোমাকে কিছু নাম্বার অবশ্যই ফুল নাম্বার পাবে না। তাহলে এখন আমাদের প্রথম স্টেপ হচ্ছে ঘাতের সূচক কত আছে সেটি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে তো আমরা অঙ্ক দেখালাম মধ্যপদ হয় 1টি, বিজোড় সংখ্যা হলে মধ্যপদ হবে 2টি। এখন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে কততম আর কততম পদটি মধ্যপদ। তাহলে আমরা লিখব যে এখন তাহলে এভাবে লিখতে পারি। তাহলে কি আমাদের n এর মান হচ্ছে 11 মাইনাস 1/2 প্লাস 1 তম, বা এখানেও আমরা r+1 আকারে সাজায় নিব। দেখো 11 মাইনাস 1 মানে 10 এর থেকে 2 ভাগ করলে 5, তাহলে 5 প্লাস 1 তম বা 6 তম পদটি প্রথম মধ্যপদ এবং 11 প্লাস 1 ভাগ 2 প্লাস 1, 11 প্লাস 1 ভাগ 2 প্লাস 1 তম বা 11 প্লাস 1 মানে 12 ভাগ 2 মানে 6 প্লাস 1 তম বা 7 তম
7তম পদটি কি হচ্ছে দ্বিতীয় মধ্য পদ। আশা করছি বুঝে গেছো। এবার আমি বোর্ডটি একটু নিচের দিকে মুছে দিচ্ছি। তাহলে প্রথম মধ্যপদ হচ্ছে 5 + 1তম পদ এবং দ্বিতীয় মধ্যপদ হচ্ছে 6 + 1তম পদ। অতএব নির্ণয় প্রথম মধ্যপদ। অতএব নির্ণয় প্রথম মধ্যপদ = NCR। তাহলে n এর মান 11, CR এর মান 5। তারপরে আমাদের যে রাশিটি ছিল হচ্ছে শিক্ষার্থীরা, আমি একটু এখানে লিখে নিচ্ছি। রাশিটি ছিল হচ্ছে x⁴। তোমাদের বুঝার স্বার্থে প্রদত্ত রাশি এখানে একটু আমি লাল কালিতে লিখছি। প্রদত্ত রাশি ছিল x⁴ - 1/x³ 11। তাহলে দেখো NCR, তারপর a⁴ x⁴ whole to the power 11 - 5 into -1x³ whole to the power 5। তাহলে equal to 11c5 x⁴ তার পাওয়ার হচ্ছে কত 6, 6 × 5 = 11 আমরা জানি, ইন্টু -1 whole to the power 5 ইন্টু x³ ইন্টু 5। তারপরে 11c5 এটিকে যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে লক্ষ্য করো কত হয়। শিক্ষার্থীরা লক্ষ্য করো। আচ্ছা, এটা আমরা পরে লিখছি। -1 whole to the power 5 এটিকে আমরা আগে লিখব, ইন্টু 11c5 ইন্টু x⁴ 4 × 6 = 24, আর এখানে 3 × 5 = 15 -15। তাহলে মাইনাসে এখানে পাওয়ার বিজোড় সংখ্যা, তাহলে -11c5 হচ্ছে কত হয় আমাকে একটু জানাও তোমরা ক্যালকুলেট করে। 11c5 আমিও করছি। 11c5 এটি হচ্ছে 462 ইন্টু কত x⁴ 15, 25 থেকে 15 গেলে কত থাকে 9, 15 থেকে 24 হচ্ছে x⁴ 9। তাহলে এটি হচ্ছে একটি অ্যান্সার আমাদের, এটি হচ্ছে একটি অ্যান্সার নির্ণয় প্রথম মধ্যপদ। তাহলে এবার আমরা দ্বিতীয় মধ্যপদটি বের করব শিক্ষার্থীরা। দ্বিতীয় মধ্যপদটি হচ্ছে 6 + 1তম পদ। তাহলে অতএব আবার এটি কিন্তু আমরা জাস্ট বোঝার জন্য লিখেছি, এটি কিন্তু অঙ্কের মধ্যে না, এটি অঙ্কের প্রথমে আছে। আবার দ্বিতীয় মধ্যপদ নির্ণয় দ্বিতীয় মধ্যপদ = 11c6 ইন্টু x⁴ তার পাওয়ার। শিক্ষার্থীরা অ্যান্সারটা আমরা একটু উপরে লিখি। পাওয়ার 11 - 6 ইন্টু -1 হোল কিউব তার পাওয়ার 6। নিশ্চয়ই ব্যবহারটি বুঝেছো তোমরা, আমাকে একটু জানাও বুঝতে পেরেছো কিনা। তো লক্ষ্য করো আমরা এখানে 11c6 x⁴ তার পাওয়ার 5 ইন্টু -1 হোল টু দি পাওয়ার 6 ইন্টু x⁴ - কিউব পাওয়ার 6।
সূচকের ক্যালকুলেশন যারা ভালো পারো তারা এই অধ্যায়ের অঙ্কে কোনো সমস্যা হওয়ার কথা নয়। অর্থাৎ আমি আশা করছি তোমরা সবাই সূচকের ক্যালকুলেশন ভালো পারো, কারণ 9, 10-এর জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ উভয় জায়গায় সূচকের ক্যালকুলেশন তোমরা শিখে এসেছো শিক্ষার্থীরা। তাছাড়া সূচক একটি মজার ব্যাপার ছিল, যে মজার ব্যাপার এটা যে কোনো সাধারণ স্টুডেন্টই সূচকের ক্যালকুলেশনটি করে থাকে। তো লক্ষ্য করো, ইকুয়াল টু এখানে আমাদের -1 হোল টু দি পাওয়ার 6, এটা আমরা একটু আগে লিখি, তারপরে আমি এটাকে প্লাস করব C6 ইন্টু, এবার এক্সের পাওয়ার কত, 4 5 20, আর ইন্টু এক্সের পাওয়ার এখানে 3 6 18, তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে 11C6 আমরা ক্যালকুলেশন করলে কত পাই, 11 শিফট C6 আমরা ক্যালকুলেশন করলে পাই হচ্ছে এই একই মান পাই 462 পাই। তাহলে এখানে প্লাস চিহ্ন হয়ে যাবে এবং 462 এটি মাইনাসে পাওয়া জোড় সংখ্যা, তাই প্লাস চিহ্ন, তাই আমরা লিখলাম না 462। এই 11C6 ভাঙলে 762 এবং x টু দি পাওয়ার 20 মাইনাস 18, তাহলে সমান সমান 462 ইন্টু এক্স টু দি পাওয়ার 2, এটি হচ্ছে দ্বিতীয় মধ্যপদ আর একটি অ্যান্সার। তাহলে আমরা যদি একটু গুছিয়ে লিখি তাহলে সবচেয়ে ভালো হয়। আমরা এখানে অ্যান্সারগুলো এভাবে না লিখে আমরা একটু গুছিয়ে লিখতে পারি। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে অতএব কত, 2x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার কিউব ইন্টু 11 এর রাশিটির বিস্তৃতিতে মধ্য পদদ্বয় যথাক্রমে কি -462 x টু দি পাওয়ার 9 এবং 462 x স্কোয়ার। এবার আমরা এটিকে অ্যান্সার লিখতে পারি। আশা করছি অঙ্কটি তোমাদের ক্লিয়ার হয়েছে শিক্ষার্থীরা। আমি আগামী দিন তোমাদের যে কোশ্চেনটি সলভ করাবো সেটি হচ্ছে এই অধ্যায়েরই মধ্যপদের একটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে। এগুলোও ইম্পর্টেন্ট, তাছাড়া বড় একটি অঙ্ক আছে ইম্পর্টেন্ট, যদিও কোশ্চেনটি তোমাদের উদাহরণে 10, তোমাদের বই অনুসারে উদাহরণ 10 করে আছে। তো এই কোশ্চেনটি আমি সলভ করব, তোমাদের বুঝিয়ে দেব। এটা অনেকে হয়তো বুঝো, অনেকে হয়তো বুঝবে না, তো বুঝিয়ে দেওয়ার জন্য মূলত আমি এই অঙ্কটি করব। তবে এই অঙ্কের মতো অঙ্ক আছে আরও, সেটি করব। সে ধরনের একটি অঙ্ক আমি তোমাদের করাবো, অর্থাৎ উদাহরণ 10-এর মতো একটি অঙ্ক তোমাদের আমি আগামী ক্লাসে করাবো। সুতরাং আজকে যারা উপস্থিত নেই সবাইকে বলে দিবে যে আগামী ক্লাসে যেন অবশ্যই উপস্থিত থাকে, কারণ ক্লাসটি সামনাসামনি বুঝে নেওয়াটা খুবই জরুরি। তোমরা আশা করছি ভালো আছো, সুস্থ থাকবে। তোমাদেরকে পরবর্তী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।